হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ক্রোয়েশিয়া আসার জার্নির বিষয়ে একটা ভিডিও দিছিলাম। তো এখানে কিছু কথা বলছিলাম। তো যেখানে শেষ করবো সেখান থেকে শুরু করি। আবার আমরা যখন নেপালের জন্য ফ্লাইট হয় তখন নেপালের উদ্দেশ্যে রওনা দিই। তো আমি তো প্রথমে কখনো অন্য কোনো দেশে যাইনি বা প্লেনে জার্নি করি নাই। তো সেক্ষেত্রে অভিজ্ঞতাটা একটু ভিন্ন রকম ছিল। তো ভেবেছিলাম একরকম, হয়েছে ঠিক অন্য উল্টাটা। যেমনটা হচ্ছে, যারা মূলত প্লেনে চড়েন নাই, প্লেনে ওঠেন নাই, তারা বিষয়টা বুঝবেন না। অনেকে আছেন যারা মূলত প্লেনে ওঠেন নাই। তো আমার ধারণা ছিল যেমন আমরা সাপোজ নাগরদোলা চিনি, তাই না? নাগরদোলাতে উঠলে পরে একটা বিষয় বোঝা যায়, সেটা হচ্ছে আপনি যখন উপরের দিকে উঠবেন তখন দেখবেন হচ্ছে আপনার একটু ভালো লাগে। নাগরদোলাতে যখন উপরে উঠবেন তখন ভালো লাগবে, আর যখন আপনি উপর থেকে নিচে নামবেন তখন দেখবেন মনে হচ্ছে যে আপনার প্রাণটা উপরে মানে রেখে যায় এবং থেকে যায়, আপনি নিচে নামতেছেন, এরকম একটা লাগে, এতটাই লাগে, রিস্ক লাগে। তো প্লেনে এরকম লাগবে আমি ভাবছিলাম, যেহেতু প্লেন প্রথমে উঠে নিচ থেকে আবার যখন নামে তখন বিষয়টা ওই নাগরদোলার মতো বিষয়টা আমি কল্পনা করছিলাম। যখন উঠবো তখন তো খুব ভালো লাগবে, আর যখন নামবো নিচের দিকে তখন হয়তো অনেকটা খারাপ লাগতে পারে। তো এইটা মাথায় রেখে মূলত আমি প্লেনে উঠলাম। ওঠার পর হচ্ছে যখন আমি বিষয়টা পুরোটা উল্টা হয়ে গেল আমার সাথে, যখন উঠতেছিলাম প্লেনে তখন দেখলাম যে যখন কিছু দূর উঠে আবার যখন রিল্যাক্স হয়, আবার উঠে যখন রিল্যাক্স হয়, তখনই দেখা যায় ওই নাগরদোলা যখন উপর থেকে নিচে নামি বিষয়টা ওই রকম লাগে, সেম একই রকম। আবার যখন আমি কি বলে যখন নেপাল গিয়ে যখন ল্যান্ড করলাম তখন দেখলাম আবার হচ্ছে মানে উল্টোটা। নেপাল ল্যান্ড করার সময় আমি কিছুই বুঝতে পারি নাই, মূলত একদম রিল্যাক্সে ছিলাম। বুঝতে পারলাম না যে যেমন নাগরদোলাতে যেরকম নামতে যেরকম খারাপ লাগে ওইরকম বিষয়টা ফিল হয়নি আমার কাছে। তো এক এক সময় এক এক বিষয়। যাই হোক, আমরা নেপালে ল্যান্ড করি এবং সেখানে নেপাল ল্যান্ড করার পর এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর সেখানে হচ্ছে আমাদের ভিসা নিতে হয় 3 মাসের। 3 মাসের ভিসা নিয়ে তারপর ওখান থেকে বের হতে হয় আর কি। তো নেপালে একটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশিদের মানে আগে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয় না, ওইখানে যাওয়ার পর আপনি ভিসা করতে পারবেন এয়ারপোর্টে। তো আমরা ওইখানে হচ্ছে 3 মাসের ভিসা নেই, $125 মতো খরচ হয় আমাদের। $125 লাগে আমার। আর হচ্ছে ওইখানে অনেক কোশ্চেন করা হয় আমাদের, আমরা কেন গেছি সে অনেক কিছু। একটু হ্যাসেল পোহাতে হয়, কারণ হচ্ছে আমরা যাই হচ্ছে একটা দিতে হয়, আপনার হোটেলে বুকিং দিতে হয়। তো বুকিং রিসিপ্টটা থাকতে হয়। তো ওখানে লেখা আছে যে আপনি বুকিং দিয়েছেন হচ্ছে 1 মাসের, বা আপনি ভিসা হচ্ছে 3 মাসে, এটা কেন, এই অনেক ধরনের কোশ্চেন করে। হ্যাঁ, কিন্তু ওখানে কোশ্চেনটা করে হচ্ছে আপনার কি বলে হিন্দিতে, হিন্দি ভাষায় কথা বলে, উর্দুতে কথা বলে ওরা। তো আমি সব কথাগুলো বুঝি, কিন্তু আমার কোনো সময় মানে প্র্যাকটিস ছিল না এসব কথা বলার, মানে মুখে জড়তা ছিল, বলতে পারতাম না। তো বুঝতাম সব কিছুই। হ্যাঁ, তো ওদের কথা শুধু বুঝি কিন্তু অ্যান্সার দিতে পারি না, কি একটা বিপদ। সবার ক্ষেত্রে, আমরা যে কজন গেছি সবার ক্ষেত্রে একই অবস্থা, সবাই বুঝতেছি কথাগুলো কিন্তু কেউ অ্যান্সার করতে পারতেছে না। শুধু কথার প্রেক্ষিতে শুধু একটা কথাই, ইয়েস নো, হ্যাঁ, এই সেই আবি যাবি, যেটুকু একটা হালকা একটু বলতে পারি অতটুকু দিয়ে পারি না। যত কথা পেঁচাবো দেখবে যে ওরা তত কোশ্চেন করবে, আমি তো ওরা তত পেঁচাবো, সেটা এরকম। তো বেশি পেঁচাপেচি না করে আমরা হচ্ছে মানে অল্পতেই ওখান থেকে বের হয়ে গেলাম। হ্যাঁ, বের হওয়ার পর এয়ারপোর্টে বাইরে আসলাম, দেখলাম অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। তো আমাদের নক দিল, কিন্তু আমি অতটা খেয়াল করি নাই, ঠিক আছে। তো আমরা তার থেকে আরো এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি যে যারা দাঁড়িয়ে ছিল ওরা হচ্ছে আমাদের লোক, মানে আমাদের এজেন্সির অন্যান্য লোক যারা আমাদের রিসিভ করার জন্য এসে দাঁড়িয়ে আছে। তো ওদের সাথে দেখা করলাম এবং ওখান থেকে হচ্ছে রওনা দিলাম। আমি হচ্ছে অনেক বড় একটা লাকিজ নিয়ে গেছিলাম, সেজন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। আর হচ্ছে লাকিজটা অনেক পুরোনো দিনের, সেটার জন্য আর একটু প্রবলেম হচ্ছিল। তো এটা যেটা হোক টেনে টুনে এটা নিয়ে বের হলাম এয়ারপোর্ট থেকে। আর
একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, নেপালের এয়ারপোর্টটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা এয়ারপোর্ট, অনেক ঝুঁকিপূর্ণ একটা এয়ারপোর্ট নেপালের এয়ারপোর্ট। কারণ নেপালের ফোনে লাইট কেন কমে যাচ্ছে, এইদিকে লাইট আছে, এইদিকে লাইট নেই, এটা বিপদ। নেপালের এয়ারপোর্টটা ঝুঁকিপূর্ণ, কারণ চতুর্দিকে পাহাড়, ওয়ান ওয়ে তো খুবই খুবই ঝামেলা, খুবই রিস্কি একটাই। মাঝে মাঝে ওখানে অ্যাক্সিডেন্ট হয়, মানে প্লেন ক্র্যাশ করে আর কি, এরকম একটা অবস্থা। তো সেখান থেকে আমরা বাহির হই, বাহির হওয়ার পর ট্যাক্সি নেই, ট্যাক্সি নেওয়ার পর আমরা সবাই চলে যাই আমাদের হোটেলে। তো হোটেলটা আমাদের বাঙালি যারা থাকে সবাই প্রায় ওইখানেই উঠে। ওটার নাম ওরা দিছিল মুসলিম হোটেল, কারণ ওটা মুসলিম, মানে যে মালিক উনি মুসলিম। এবং ওখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের যে আন্টি এবং আঙ্কেল রান্না করে এবং ক্যান্টিনটা চালায় আর কি হোটেলের ভিতরে। ওকে, তো সেখানে আমরা উঠি এবং হোটেল মোটামুটি তিনতলা হোটেল, দোতলা লোকজন থাকে, প্রথম তলা এবং প্রথম ফ্লোর, সেকেন্ড ফ্লোর হচ্ছে লোকজন থাকে। পাশে হচ্ছে ছোট আপনার ঘরটর আছে 3 সেট, ওইখানেও থাকে, একটু ভাড়া কম। তো আমরা এক রুমে গেলাম, ওই রুমটা হচ্ছে মূলত ওই হোটেলের ভিআইপি রুম। রুমটা একদমই ছোটো, ধরতে গেলে বলা হয়, আমি আমার পার্সোনালি ওটাকে নাম দিয়েছিলাম হচ্ছে পায়রার খুব পায়রার খুব, যেটা মানে অনেক ছোটো একটা রুম। তো সেখানে হচ্ছে আমরা হচ্ছে 3 জন উঠি এবং রুমটা ভাড়া হচ্ছে মোটামুটি প্রত্যেক দিন হচ্ছে আমাদের 250 টাকা করে দিতে হতো, ঠিক আছে। তো আমরা ওই রুমটাতে প্রত্যেকদিন 250 টাকা ভাড়া ওখানে উঠি। আমাদের সাথে আমি উঠি, সাথে আরও 2 জন ছিল এবং নাম হচ্ছে সবুজ, যিনি এখন আমার সাথে ক্রোয়েশিয়াতে আছে, আর হচ্ছে একজন খাইরুল, ও আপাতত দুর্ঘটনাবশত উনি দেশে আছে। আরেকজন হচ্ছে নাজমুল, যারা পরে আমার রুমে অ্যাড হয়েছিল। তো ওর বিষয়ে একটা স্টোরি আছে, সেটা একদিন শেয়ার করব, খুবই মর্মান্তিক একটা কথা বিষয় ওর বিষয়ে। তো সেটা একদিন আপনার সাথে শেয়ার করব পরিপ্রেক্ষিতে। তো যাই হোক, আমার মাইক্রোফোনটা কিন্তু সমস্যা হয়ে গেছে, এই জন্য ফোনের যে মাইক্রোফোন যেটা রেকর্ড হয় ওটা দিয়ে কথা বলতেছি আপাতত। তো বিষয় হচ্ছে, তো ওইখানে থাকতে থাকি এবং ওর রুমটাতে আমরা মোটামুটি হচ্ছে কিছুদিন থাকার পর ওখানে ভালো লাগছিল আর কি। প্রথম অবস্থায় নেপাল যখন যায় তখন নেপালের পরিবেশটা আমার ভালো লাগে, কারণ বাংলাদেশে যেমন দেখতে হচ্ছে শহরে প্রচুর ময়লা পড়ে থাকে, সে অনেক বিরক্ত লাগে। কিন্তু নেপালে হচ্ছে আপনি দেখি সব ক্লিন, একদম পরিষ্কার, অনেক ভালো লাগলো পরিবেশটা। আমি যেহেতু আগে কোথাও অন্য দেশে যাই নাই, তো ওদের আমার ফার্স্ট দেখা এবং বিষয়টা অনেক ভালো লাগলো। এবং ওই দেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা মূলত নেশা করেন তাদের জন্য খুবই আর কি, কারণ হচ্ছে ওই দেশে এসব নেশাদ্রব্য যা কিছু আছে সব কিছু ওপেন, একদম ওপেন। হ্যাঁ, যেমন আমাদের দেশে মুদির দোকানগুলো চাল ডাল যেভাবে ওপেনলি বিক্রি করা হয়, ওই দেশে হচ্ছে সব পানীয় জাতীয় যত ধরনের যা কিছু আছে সব আপনি মানে ওপেন পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, মানে কোনো প্রবলেম নাই, কেউ কিছু বলবেও না আপনাকে, একদম ক্লিয়ার করে আপনি ওপেনলি সেল করতেছে কোনো সমস্যা ছাড়া, এবং মানুষ কিনতে পারতেছে। তো যাই হোক, এসব না করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন সবাই, এসব করা তো আর ভালো না, এসব খাওয়া ভালো না। যাই হোক, তো ওখানে থাকতে থাকি এবং আমাদের রুমে 2টা বেড ছিল, রুমটা অনেক চাপা ছিল এবং আমি আর খাইরুল নামের ছেলেটা, ও দুজন এক রুমে এক বেডে থাকতাম, এবং অন্য বেডে হচ্ছে সবুজ ভাই আর হচ্ছে নাজমুল নামের ছেলেটা, ও 2 জন থাকতো একসাথে। তো আমি একটু ফ্যাটি, আমি একটু মোটা সোটা মানুষ। তো বেডটা ছিল এরকম যে আমাদের সিঙ্গেল বেডগুলো যে দেওয়া হয় তার থেকে একটু বড়, মানে 2টা বালিশ আপনি পাশাপাশি রাখতে পারবেন, সাইডে আর কোনো জায়গা থাকবে না বা মাঝখানে কোনো জায়গা থাকবে না, এতটুকু একটা বেড। সেখানে হচ্ছে পাশে হচ্ছে ওয়াল, তার পাশে হচ্ছে আমি থাকি এবং খোলা অন্য পাশে হচ্ছে খাইরুল থাকতো। তো আমি যেহেতু একটু মোটা সোটা মানুষ, আমার জন্য একটু ওখানে শুয়ে থাকাটা সমস্যা হয়ে যেত, একদম সোজা হওয়া শুইতে হইতো এবং নাড়াচাড়া করতে পারতাম না, হাত একটু নাড়াচাড়া করাই সেই সারা রাত কোনোভাবে কিছু করতে পারতাম না, যেভাবে শুইতাম ওইভাবে উঠতে হইতো, খুবই কষ্টে মানে
শুয়ে থাকতে হইতো, এরকম সমস্যা ফিল করতেছিলাম আমরা। পরে ভাবলাম যে হোটেলটা ছেড়ে দিতে হবে। আর এমনিতে এখানে ভাড়া একটু বেশি, আমরা বাঙালি যেহেতু সব এখানে উঠতেছি, তো মালিকটাও একটু মানে ভালো ছিল না, একটু অন্য টাইপের, মানে পছন্দ হতো না কিছুদিন যাওয়ার পর। পরে পরে বললাম যে আমরা এখানে থাকবো না, কিন্তু ও এখানে রাখার জন্য আমাদের মানে খুবই মানে ই করতো আর কি, কী সমস্যা, কেন যাবেন, মানে এই সেই অনেক কিছু। ঠিক আছে, তো আমাদের কথা আমরা এখানে থাকবো না। তো প্রত্যেক 2-3 বার ওনার সাথে গেলাম, ওনার সাথে দেখা করতে গেলাম যে থাকবো না, এসে উনি বুং বাং বুঝিয়ে আমাদের ওখানে রেখে দিত। ঠিক আছে, মানে যে কোনোভাবে হোক আমাদেরকে ওখানে রাখতো। পরে 1 মাস যাওয়ার পর আমরা ডিসাইড করলাম যে সরি, এর মাঝখানে হচ্ছে আমরা ওখানে যাওয়ার পর, হোটেল যাওয়ার পর 3-4 দিন পর আমরা যাই ঘুরতে যাই। ঠিক আছে, ওখানে পিকচার আমি 2-একটা সাইডে দিয়ে দিই। একটা লম্বা একদম ঝুলন্ত ব্রিজ, ওইখানে ঘুরতে যাই আমরা সবাই মিলে। তো ঘোরাঘুরি শেষ করি, আমি, সবুজ, খায়রুল এবং অন্য হোটেলে আরও কিছু আমাদের বাঙালি ছিল, তো ওদের সাথে ঘুরতে যাই। শুধু নাজমুল বাকি থাকে, নাজমুল ছেলেটা ও বাকি থাকে, ও যাইতে পারে নাই। হ্যাঁ, তো আসার পরেও খুবই মানে এগুলো যে আমাকে নিয়ে গেল না এসেই। তো যাই হোক, তারা আমাদের চলে যায়, ওর সাথে যাইতে পারে না, ঘুরতে যাইতে পারে না। তো আমরা ঘুরে আসি। তো নেক্সট টাইম কিছুদিন যাইতে থাকে, তো আমরা ওখানে থাকতে থাকি আর কি। তো কিছুদিন পর এই বিষয়টা যেটা নাজমুলের সাথে বিষয় বলতে চাই, এটা হচ্ছে বিষয় নাজমুল মূলত হচ্ছে গেছিল ওইখানে ভিসার জন্য নেপালে, কিন্তু ভিসা নিয়ে আসতে পারে নাই। ও দেশ থেকে মানে কি বলবো, ও মূলত হচ্ছে যেটা বর্তমানে সেটা হচ্ছে ও বেঁচে নাই কেন সেটা একটু আপনার বলি। ওই যে আমরা ঘুরতে গেছিলাম, তো ওর সাথে যাইতে পারে না, ও মানে ও ঘুরতে যাবে এমন একটা বিষয় ছিল ওর মনে। তো সেই জন্য ও মূলত হচ্ছে আবার একদিন অন্য সবাই মিলে এক জায়গায় ঘুরতে যায়। জায়গাটার নাম হচ্ছে সুন্দরী ঝর্ণা বলে, নেপালের একটা বড় একটা ঝর্ণা আছে, তো সেখানে যায় ঘুরতে। ঠিক আছে, তো ও যায়, ওর স্বাস্থ্য ভাই ছিল, সে যায়, আর অনেকে যায় ঘুরতে। হ্যাঁ, তো ঝর্ণাটা আপনার হচ্ছে ঘুরতে দেখার জন্য যায়। এবং আমরা মূলত জানতাম না যে কে গেছে বা কোথায় গেছে, কোথায় ঘুরতে গেছে কিনা, এসব কিছু জানতাম না। হ্যাঁ, বিকেলবেলা হঠাৎ শুনতে পাই যে নাজমুল নামে একটা ছেলে ঝর্ণাতে পড়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে নাজমুল নামের কয়েকজন 2-3 জন ছিল আমাদের ওই হোটেলে, বা পাশের যে হোটেল ছিল ওইখানেও ছিল, মানে 3-4 জন নামে নাজমুল নামে এসেছিল। এখানে ছিল কনফিউশন, কোন নাজমুল এখন ঝর্ণাতে পড়ে গেছে সেটা হচ্ছে এখন বুঝতে পারতেছিলাম না। পরিশেষে দেখতে পারলাম যে আমাদের সাথে আমাদের রুমে যে ছিল ওই মূলত হচ্ছে পড়ে গেছিল ঝর্ণাতে। ঠিক আছে, ও পরে শুনতে পারলাম যে ঝর্ণাতে গেছে দেখার জন্য, এবং সেখানে হচ্ছে ঝর্ণাটার কিছু ডেঞ্জারাস এরিয়া আছে। ওখানে হচ্ছে কি দেওয়া আছে, কাঁটাতারের বেড়া দেওয়া আছে, এবং বেড়াটা একটু ভাঙা, মানে অনেকে ওই ডেঞ্জারাস পয়েন্টটা অনেকে লেখায় আছে, বোর্ড দেওয়া আছে, এখানে যাওয়া যাবে না, প্রবেশ করা যাবে না, কিন্তু অনেকে হচ্ছে প্রবেশ করে। ওই পাথরের উপরে যে ছবি তুলতে যায়, পানি যাচ্ছে, বড় বড় পাথর আছে, ওইখানে অনেকে ফটো তুলতে যায়। ঠিক আছে, তো ও সেই অন্যান্য মানুষের দেখা দেখি ও মূলত পাথরে উঠে ফটো তুলতে গেছিল, ও ওর চাচতো ভাই বা আরো যে কয়জনই হোক। তো ফটো তুলতে যায় এক পাথর থেকে অন্য পাথরে হয়তো লাভ দিছিল না কি দিছিল আমি ঠিক জানি না অতটা ক্লিয়ার ভাবে। তখন ওই পাথর থেকে ফসকে যায়, পিছলে যায় এবং নিচে পড়ে যায়। কিন্তু ওর চাচতো ভাই নাকি ওকে হাতে ধরছিল বাঁচানোর জন্য, কিন্তু রাখতে পারে নাই, কারণ ও মোটামুটি আমার থেকেও লম্বা, মানে আমি যতটুকু লম্বা আমার থেকে অনেকটা লম্বা ছেলেটা। ঠিক আছে, ও চাস্তো ভাই ওকে ধরে রাখতে পারে নাই, হাতে এদিক দিয়ে মানে আঁচড়ের দাগ আছে, যে হাত দৌড়ছিল রাখতে পারে নাই, এমন একটা বিষয়। তো সেই ঝর্ণাতে মূলত নিখোঁজ হয়ে যায়। এবং ঝর্ণাটা এমন একটা ঝর্ণা, মানে উপর থেকে নিচ থেকে পানি বয়ে আসতেছে, কিন্তু গর্ত নাই কোথাও, জায়গায় জায়গায় হচ্ছে মানে গর্ত গর্ত টাইপের আছে একটু একটু। হ্যাঁ, আসো হচ্ছে পানি বয়ে যাচ্ছে, বড় বড় পাথর আছে এরকম টাইপের, কিন্তু দেখলে বোঝা যাবে না এখানে কোনো মানুষ পড়ে গেলে নিখোঁজ হয়ে যাবে, এরকম কিছু বোঝা যায় না। ঠিক আছে, কিন্তু ও ওখানে পড়ার পর ওকে আর কেউ খুঁজে পায়নি। এমন একটা গর্তের মধ্যে যে পড়ে গেছিল, মানে সেখানে ঠান্ডা পানিগুলো সেখানে যে পড়তেছে, মানে পানির স্রোত মোটামুটি আছে, মানে সেখানে পড়তেছে, ওই গর্তের ভিতরে ঢুকে গেছে, ওখান থেকে আর কেউ করে খুঁজে পায়নি। পরে সেনাবাহিনী নাকি আরো অনেকটা লোকজন সেনাবাহিনী ওখানে
খোঁজাখুঁজি করছিল, ওকে আর খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, ওখানে নাকি পুরো লম্বা একটা বাঁশ ভিতরে প্রবেশ করে দিছে। হ্যাঁ, কিন্তু ওটা শুধু পুরোটাই চলে যায়, গর্ত শেষ না, এমন একটা বিষয়। তবে মানে ওকে দু একদিন খোঁজার পর ওখানে আর কেউ খুঁজে তাকে পাইলো না। তো সবাই ধরে নিল যে ওকে পাওয়া যাবে না, ছেড়ে দিল, আশা ছেড়ে দিল। পরে হচ্ছে আহ, দীর্ঘ টাইম, মোটামুটি 25 দিন এর মধ্যে হচ্ছে এর মধ্যে আমরা কি করি, যে আগের ম্যাচটা ছিল, হোটেলটা ছিল ওইখানে, ওইটা থেকে ছেড়ে দিই আমরা। মালিককে যেভাবে হোক, দুইপূর্বক যেভাবে হোক আমরা হোটেলটা ছেড়ে দেই। মালিক আমাদের সাথে দিয়েছিল না যে যাওয়া যাবে না, সেই আমরা ওখান থেকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়া হচ্ছে বাস পার্ক নামের একটা জায়গা আছে, সেখানে একটা হোটেল, সুন্দর একটা হোটেলে আমরা চলে যাই। হোটেল চলে যাওয়ার পর মোটামুটি ও যে ঝর্ণাতে পড়ে যায়, 25 দিন পর নিউজ আসে যার বডি পাওয়া গেছে, মানে ভেসে উঠছে, যে জায়গায় পড়ছিল ঠিক ওই জায়গায়তে ও ভেসে উঠছিল, মানে পাওয়া গেছে আর কি। তো আমরা বিষয়টা শুনে আমরা হসপিটালে যাই, এবং দেখার মতো অবস্থায় ছিল না ওর বডি। এতটা বাজে, 25 দিন পানিতে ওইখানে ছিল। ও এমতো অবস্থায় যদি পানিটা ঠান্ডা না থাকতো, এখানে পানি তো অনেক ঠান্ডা, হালকা হালকা শীত ছিল, তো পানি যদি ঠান্ডা না থাকতো দেখা যেত যে হচ্ছে আপনার কি বলে বডি পাওয়া যেত না। প্রতিদিন কোনো বডি থাকলে সেটা থাকতো না, কিছু হাড় ছাড়া কিছু থাকতো না, কিন্তু ওর বডিটা ছিল ওইরকমই। এবং পানি থাকার কারণে মানে নষ্ট হয়ে গেছিলো আর কি, দুর্গন্ধ বের হয়ে গেছিলো। তো আমরা আসলাম, দেখলাম, পরে হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা ওকে মানে দেশে পাঠিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের নেপাল যাওয়ার পর খুব একটি মর্মান্তিক একটি ঘটনা, যেটা আমাদের সাথে এই নাজবুল নামে যে এইটা ছেলেটা, তার সাথে ঘটে গেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি একটা ওই ঝর্ণা সম্পর্কে মানুষের লোকমুখে বা বিভিন্ন পোস্টে দেখতে পারলাম। এই ঝর্ণা বিষয়ে একটা কাকতালীয় নিউজ। সেটা হচ্ছে আজ আজ পর্যন্ত ওই ঝর্ণাতে মোটামুটি 50 থেকে 60 জন মানুষ মারা গেছে ওই ঝর্ণাতে পড়ে, ঠিক আছে। তার মধ্য থেকে যে পড়ছে তাকে জীবিত কেউ পায় নাই। আর হচ্ছে যা বেশিরভাগ হচ্ছে যদি 50 জন বা 60 জন হয়ে থাকে, সেখানে 5-6 জন হচ্ছে মেয়ে, আর সবগুলো হচ্ছে ছেলে, ঠিক আছে। আর আরেকটা কাকতালীয় বিষয় হচ্ছে, যারা মারা গেছে ছেলে বা মেয়ে সবাই হচ্ছে বাবা মার একমাত্র সন্তান। এটা হচ্ছে সবচেয়ে মানে একটা কাকতালীয় বিষয়। এটা কিভাবে হলো সেটা বা কেনই বা জানি না। তো যাই হোক, আমার কাছে বিষয়টা ভালো লাগেনি, বিষয়টা একটু অন্য ধরনের মনে হয়েছে। তো কার কিভাবে মনে হয় এটা জানি না, কে কিভাবে নিবেন বিষয়টাকে। আমার যেটা মনে হয়েছে আর কি, তো বিষয়টা সত্যি কিনা সেটাও জানি না। তো আজ পর্যন্ত যারা মারা গেছে হয়তো বা নিয়ে শুনছি যে অনেকদিন পর পর লাশ পাওয়া গেছে, কোথাও ডুবে গেলে অন্য সাইড দিয়ে জাল পাতা আছে কি জায়গায়, যেখানে পানি বের হয়, সেখানে অনেকে বেশি ওঠে, অনেকে হাত পা মাথা সব পাওয়া যায় আলাদা আলাদা, বা অনেক সময় বডি বেশি ওঠে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এরকম একটা বিষয়। তো নেপালের একটা বিষয় সবই যেটা আমাদের সাথে মানে নাজমুল নামের সেই ছেলের সাথে ঘটে গেছে, খুবই খারাপ একটা বিষয়। আসছিল বিষয় নিতে, কিন্তু সে আর দেশে ফিরে যেতে পারলো না ওইভাবে। আর একজন তাই বিবাহিত ছিল, একটা ছেলে ছিল, আমাকে দেখাইছিল একবার, 3 বছর একটা ছেলে ছিল। ও বাবা মার একমাত্র ছেলে সন্তান ছিল আর কি। তো এরপরে হচ্ছে আহ, আমরা ওই বাস পার্ক নামে ওই হোটেলটায় থাকতে থাকি অনেকদিন, মানে মোটামুটি আমি টোটাল নেপালে ছিলাম হচ্ছে 78 দিন। এবং হোটেলে হচ্ছে আমরা এক রুমে 3 জন যাই, এমন সবারই হচ্ছে সেপারেট আলাদা আলাদা বেড। আজকের জন্য এতটুকুই থাকি, আর ভিডিও লং হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদিন বিষয় নিয়ে কথা হবে।